হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। বইমেলার এবছরে আরেকটি বিখ্যাত বই যেটা বিভা পাবলিকেশন থেকে বেরিয়েছে, শেষ প্রহরের নাচ, সায়ন্তনী পুরোদণ্ড। সায়ন্তনী পুরোদণ্ডের অধিরাজ সিরিজের বিষয়ে তোমরা তো অনেক শুনেছো। সাধারণত ডিটেকটিভ টাইপের সিরিজ হয়, যেখানে অধিরাজ পুলিশের সিআইডি কর্মকর্তা হিসাবে থাকে, নানা ধরনের খুনের তদন্ত করে তাদেরকে বের করে যে আসল খুনি বা আসল সাসপেক্টটাকে। এই সিরিজে একটি নতুন বই শেষ প্রহরের নাচ, যেখানে এই বইয়ের মধ্যে একটি নয় দুটি গল্প রয়েছে, শেষ প্রহরের নাচ এবং আজই হতে শতবর্ষ। এই দুটি গল্পের সর্বপ্রথম তোমাদেরকে সারমর্মটা বলবো। গল্পটা আমার কাছে কেমন লেগেছে সেটা রিভিউ শেষের দিকে থাকবে। শেষ প্রহরের নাচ যে নামে এই বইটির নাম, এই গল্পটির মধ্যে আমরা চক্রবর্তী ম্যানশন দেখতে পাই, যেটি পারিবারিকভাবে অনেক উচ্চবিত্ত, তারা বংশ পরম্পরায় অনেক কিছু অর্জন করেছে। শেষ প্রহরের নাচের মধ্যে আমরা একটি পারিবারিক গল্প দেখতে পাই, যেখানে মা, তিন ছেলের বউ, তাদের ছেলে। তাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটি চার্ট দিয়ে দিয়েছি যেখানে তাদের মধ্যেকার সম্পর্ক বর্ণনা করা রয়েছে। চক্রবর্তী পরিবারের তাদের প্রধান ব্যবসাটাই হলো সিল্কের ব্যবসা। চক্রবর্তী পরিবারে যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলাটি রয়েছে অদিতি চক্রবর্তী, যার বয়স 125 বছর। অদিতি চক্রবর্তী এই সিল্কের ব্যবসা এখনো পর্যন্ত কন্টিনিউ করে আছে এবং অদিতি চক্রবর্তী তিন ছেলে, তাদের তিনজনকে সে যোগ্য বলে মনে করে না। এই ব্যবসা সামলানো থেকে হোক বা চারিত্রিক দিক থেকে যোগ্যতা হোক, কোনো কিছুতে তাদেরকে যোগ্য মনে করে না। অদিতির তিন ছেলে তিন ধরনের সুনাম রয়েছে। বড় ছেলে ক্যাবিনেট মিনিস্টারের কাজ করে। এর পরে দুই ছেলের বিষয়ে তেমন কোনো বর্ণনা দেওয়া হয়নি, তবে সব থেকে যে ছোট ছেলেটি আছে সে সারাদিন নেশা ভাঙ করে তার দিন কেটে যায়। এই অদিতি চক্রবর্তীর পরিবারে হঠাৎ একটি খুন হয়ে যায় তিন ছেলের মধ্যে এক ছেলে। কিভাবে খুন হয় কেউ জানে না, কিন্তু সব থেকে অবাকজনক তখনই হলো যখন সেই খুনটা শুধু এক ছেলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারপরে তার পরের ছেলেও হঠাৎ করে খুন হয়ে যায়। এরপর সবাই একটু চিন্তিত হয়ে যায় যে আজ এই খুনগুলো করছে কে। বাড়ির মধ্যে তাদের সবার পরিচিত লোকজন, কেউ তো বাইরে মানুষ আসা যাওয়া করছে না, তবে খুনগুলো করছেটা কে? বাড়ির মধ্যে তার কেউ। তার সাথে একটু অদ্ভুত ধরনের মিস্ট্রি ছড়িয়ে রয়েছে। গল্পটিতে অধিরাজ তখনই যুক্ত হলো যখন এই একে একে দুই ছেলে মারা যাওয়ার পরে হঠাৎ একদিন তাদের বাড়ির কাজের ছেলে মারা গেছিল। গল্পে আরেকটি মজার টুইস্ট রয়েছে। গল্পের শুরুতেই অদিতি চক্রবর্তী নিজেই বলে সে নিজেই তার ছেলেদেরকে খুন করেছে, কারণ শ্রীকৃষ্ণ তার স্বপ্নের মধ্যে এসে বলেছিল তার ছেলেদেরকে খুন করতে। কিন্তু 125 বছরের মহিলার পক্ষে কি করে সম্ভব হলো এই খুনটি করা? এবার পরবর্তী গল্পের কথা বলি, যেটি আমার এই প্রথম গল্পের থেকেও বেশি ভালো লেগেছে। গল্পটির নাম আজই হাতে শতবর্ষ আগে। গল্পটি 100 বছর আগেকার একটি বিখ্যাত খুনি বা বলা হলে সিরিয়াল কিলারের কথা বলা হয়েছে। সেই সিরিয়াল কিলার একটা বিশেষ বৈশিষ্ট্য, কুড়াল হাতে খুন করতে বেরিয়ে পড়তো মানুষকে, এবং সে কুড়াল হাতে ততক্ষণ পর্যন্ত কোপাতে থাকতো যতক্ষণ পর্যন্ত তার মনের শান্তি হয়। সে প্রথমেই যাকে সে ভিকটিম হিসাবে চিহ্নিত করে, প্রথমে তার গলায় কোপ মেরে ভোকাল কর্ডটা ছিঁড়ে দিত, যেন খুন করার সময় বা এই যে খুনটা হচ্ছে তাই যেন ভিকটিম যেন বেশি কথা বলতে না পারে বা চিৎকার করতে না পারে। গল্পের শুরুতে এরকমই একটি ছোট দুটি চরিত্র দেখতে পাওয়া যায়, লিজা এবং লিন। কলকাতা শহরে তাদের বাড়ি ছিল এবং তার বাবা একদিন বিশেষ কাজে বর্ষার মুখর দিনের মধ্যে তার বাইরে যেতে হয়েছিল, কিন্তু সেই দিনই সেই কুড়াল খুনির চোখে পড়েছিল এই দুটি বাচ্চা মেয়েটিকে। কুড়াল খুনি ছাদ থেকে এসে আস্তে আস্তে তাদের ঘরের মধ্যে ঢুকে সেই বাচ্চা মেয়েটি সহকারে যত ধরনের বড় মেম্বার আছে ঘরের মধ্যে সবাইকে এক এক করে খুন করে ফেলেছিল। কিন্তু এই কুড়াল খুনি বা অ্যাক্স কিলারের গল্পটি এখানে শেষ নয়, এটি সবেমাত্র শুরু ছিল বলে ধারণা করা হয়। এরপরও সে আরো বহুত খুন করেছে। 100 বছর বাদে একটি ছবি নির্মাতার ইচ্ছা হয় এই কুড়াল খুনির গল্প নিয়ে সে একটি ছবি বানাবে। গল্পের সেট দেখার জন্য সেই ছবি দলের বা ছবি নির্মাতাদের দলের স্ক্রিপ্ট রাইটার সেই পুরাতন বাড়িতে আসে যেখান থেকে এই কুড়াল খুনি তার নিজের জার্নি শুরু করেছিল। সেই বাড়ির মধ্যে আসে দেখতে যে এখানে তার শুটিংটা করা যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য তার ভাগ্যে বয়ে আসলো। যেন মনে হয় যে 100 বছর বাদে হঠাৎ করে সেই কুড়াল খনিটা উদয় হয়ে গেল। সেই স্ক্রিপ্ট রাইটারটি একইভাবে কুড়াল খনি সেই ছাদের উপর থেকে এসে খুন করলো, ঠিক যেভাবে লিজা এবং লিলিকে খুন করেছিল 100 বছর আগে। তবে 100 বছর প্লাস ধরে নাও যে যখন এই খুনটা হয়েছিল লিলি এবং লিজার, তখন হয়তো বা খুনির বয়স হবে সর্বনিম্ন 20-21 বছর।
তাহলে 20-21 বছর প্লাস 100 বছর, 120-21 বছরের মানুষ কি করে সম্ভব হয়নি এত ভারী একটা কুড়াল নিয়ে গলায় কোপ দিয়ে মানুষকে খুন করা। এই রাইটার খুন হয়ে যাওয়ার পরের দিনই অভিরাজ আসে এই খুনের সিনে। সবাই ভয় পেয়ে যায় এই দেহ অবশেষটা দেখতে। এত বাজে হবে, দেহটাকে কুপানো হয়েছে যে সেই দেহটাকে চেনাই যাচ্ছে না। খুনি খুন করার পরে রক্ত দেহকে নির্দিষ্ট তারিখ লিখে গেছিল অভিরাজের জন্য। তাকে এক প্রকার চ্যালেঞ্জ করেছে পরবর্তী খুন কবে করবে এবং এক প্রকারের কোথায় করবে, কিভাবে করবে সেটি অভিরাজকে জানিয়ে গেছে। কুণাল খনি ঠিক সেম প্যাটার্ন ফলো করছে যেভাবে সে আগের খুনগুলো বা 100 বছর আগের কুণাল খনিকে যেভাবে খুন করেছে হুবহু সেম প্যাটার্ন ফলো করছে। তো সেভাবে দেখতে গেলে অভিরাজ বুঝতে পারলো যে পরবর্তী খুনটা হবে একটি বিয়ে বাড়িতে এবং সেই ডেটটা তো অলরেডি খুনি মেনশন করে গেছে। কি অভিরাজ পারবে সেই খুনটা আটকাতে? এবার আসি আমার এই শেষ প্রহরের নাচ বইটি কেমন লেগেছে সেটা রিভিউর বিষয়। আমার কাছে পুরো বইটাই বেশ সাবলীল ভাষায় লেখা হয়েছে। 240 পৃষ্ঠার এই বইটি তোমাদের পড়তে সময় লাগবে খুব বেশি হলে প্রায় 2 দিনের মতো। এবং বইয়ের মধ্যে যে দুটো গল্পের কথা বলা হয়েছে ইউনিক জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হয়েছে। তবে প্রথম গল্পটা যেখানে একটু অভিজাত্য টাইপের বিষয় আছে, যে একটা পারিবারিক খুন, পরিবারের মধ্যে ঝামেলা চলছে, দ্বিতীয় গল্পটা একদম সম্পূর্ণ আলাদা। এখানে একটি দলের মধ্যে অনেক কয়টা মানুষ বা অনেক বেশি জায়গা জুড়ে অভিরাজ খুঁজে বেড়াচ্ছে আসলে খুনিটাকে। তবে প্রথম গল্পটাতে কিছু কিছু চরিত্র রয়েছে যেটা খুবই অল্প সময়ের জন্য দেখানো হয়েছে, যেটা আমার কাছে একটু নেগেটিভ সাইড বলে মনে হয়েছে। বইয়ের দুটি গল্পের মধ্যে টান টান একটা উত্তেজনা ছড়িয়ে রয়েছে। প্রথম গল্প যেরকম অধিরাজ শশায় খুনি পিছনে ছুটতে থাকে, খুনি অদ্ভুতভাবে অধিরাজকে ফাঁকি দিয়ে যায়। এবং দ্বিতীয় গল্প আমরা অধিরাজ গোটা শহর জুড়ে খুনিকে খুঁজে বেড়ায়, কিন্তু খুনি তার নাকের নিচ দিয়ে সব কাজ করে চলে যায়। তোমরা এই বইটা পড়লে পরে যাদের থ্রিলার পছন্দ, যাদের টান টান উত্তেজনা ভালো লাগে, এই ধরনের গোট টাইপের পড়তে খুব ভালোবাসো, তাদের এই বইটা তো পছন্দই হবে। বরঞ্চ আমি বলবো এই বইয়ের দ্বিতীয় গল্পটা খুবই পছন্দ হবে। আমার তো দ্বিতীয় গল্পটা প্রথম গল্পের থেকে বেশ ভালো লেগেছে। কারণ দ্বিতীয় গল্পের মধ্যে যেখানে গোটা শহর জুড়ে খুনিকে খুঁজে বেড়ানো হচ্ছে, অনেক মানুষজনের সাথে আছে। প্রথম গল্পেতে এত মানুষের পরিচয়, এত মানুষের ছদ্মনাম দেওয়া হয়েছে যে মাঝে মাঝে কনফিউজ হয়ে গেছি যে কার সাথে কার কি সম্পর্ক আছে, কিভাবে গল্পটা এগিয়ে চলছে। দ্বিতীয় গল্পে অতটা করে নেগেটিভ পয়েন্ট আমার কাছে লাগেনি, তো দ্বিতীয় গল্পে আমি কোনো নেগেটিভ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে এই পর্যন্তই। কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা আরো সামনে কি বইয়ের রিভিউ তোমরা দেখতে চাও, আর অবশ্যই এটাও জানিও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো বইয়ের সাথে।